আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব গাজায় সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের এক হওয়ার আহ্বান রাশিয়ার। জানিয়ে দিব আফগানিস্তানে প্রকাশ্য মৃত্যুদণ্ডে আতঙ্কিত জাতিসংঘ। এছাড়া রয়েছে রমজানের আগে যুদ্ধবিরতি হতে পারে গাজায়, জানালো মিশর। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী প্রচারে যা বললেন নরেন্দ্র মোদী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের এক হওয়ার আহ্বান রাশিয়ার। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সহিংসতার বিরুদ্ধে নিজেদের মধ্যকার যাবতীয় বিভেদ ভুলে সব ফিলিস্তিনিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার মস্কোতে ফিলিস্তিনিদের একটি রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় এই আহ্বান জানান তিনি। নিজ বক্তব্যে তিনি বলেন, সন্দেহাতীতভাবেই এই ঐক্যের প্রধান উদ্দেশ্য হবে গাজায় রক্তপাত বন্ধ করা। বর্তমানে সেখানে যুদ্ধ সহিংসতা আমরা দেখতে পাচ্ছি। হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় কিছুদিনের জন্য তা বন্ধ হবে, তারপর আবার ঘটবে এবং আবার বারবার ঘটবে। এই সংঘাত পুরোপুরি বন্ধ হতে পারে কেবলমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। কোনো ঘরে যদি একাধিক মতের লোকজন সারাক্ষণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেই ঘর বা পরিবার কখনোই উন্নতি করতে পারে না। দুঃখজনক হলেও সত্য যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সবচেয়ে একটি বড় বাধা এটি। 1947 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ইস্যুতে আলোচনা শুরু হয়। 1953 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর তা আবারও জোরালো রূপ নেয়। 1957 সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে পৃথক দুই রাষ্ট্রের ভৌগোলিক সীমানাও নির্দিষ্ট করা হয়, কিন্তু তারপর থেকে এই ইস্যুতে গঠনমূলক আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে গত কয়েক দশকে ফিলিস্তিনিদের বিভিন্ন রাজনৈতিক শক্তি ও গোষ্ঠীগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈরিতার মধ্যে জড়িয়ে পড়ে। সেখানকার একটি পক্ষ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং অপর পক্ষ ইসরায়েলের রাষ্ট্র নির্মূলের পক্ষে অবস্থান নেয়। এই দ্বন্দ্বের সূত্র ধরেই 1987 সালে জন্ম নেয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস, যেটি আদর্শগতভাবে ইসরায়েলের রাষ্ট্র নির্মূলের পক্ষে। 2005 সালে নির্বাচনে জিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। তারপর থেকেই ফিলিস্তিনে কার্যত দুটি সরকার ব্যবস্থা ক্রিয়াশীল রয়েছে। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফতেহাবাদের অধীনে, আর গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। দুই গোষ্ঠী পরস্পরের সাথে বৈরীভাবাপন্ন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর জোটের নাম প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই জোটটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জোট। শুক্রবারে লাভরভ আলোচনায় বলেন, ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠীগুলোর আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একদিকে সেখানকার সাধারণ জনগণের স্বার্থ, লক্ষ্য, এমনকি ভাগ্য অনিশ্চয়তার সুতোই ঝুলছে। অন্যদিকে এই দ্বন্দ্বের সুফল নিচ্ছে সুযোগ সন্ধানী পক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায় যখন স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় নিয়ে আসতে চায়, সেই সময় সুযোগ সন্ধানী পক্ষ বলে যে ফিলিস্তিনের সত্যিকার প্রতিনিধি কেউ নেই। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা যদি পিএলওর ব্যানারে সবাই ঐক্যবদ্ধ হন, তাহলে সুযোগ সন্ধানী পক্ষ আর টালবাহানা করতে পারবে না। আমি আশা করব যে এই ব্যাপারটিকে আপনারা গুরুত্ব দেবেন। এক্ষেত্রে আপনাদের সব রকমের সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। এদিকে আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড আতঙ্কিত জাতিসংঘ। প্রকাশ্যে অমানবিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা এবং হত্যা বা অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বেত্রাঘাত করা অবিলম্বে বন্ধ করতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে গত সপ্তাহে একাধিক স্পোর্টস স্টেডিয়ামে শত শত উৎসুক জনতার উপস্থিতিতে 3 ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ। তারই ফলে এই নিন্দা। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার দপ্তর SOIC এর বুধবার এক বিবৃতিতে বলেছে, প্রকাশ্যে মৃত্যুদণ্ডে তারা আতঙ্কিত। পাশাপাশি এই ধরনের ক্রিয়াকলাপকে এক প্রকার নিষ্ঠুর ও অমানবিক, অবমাননাকর আচরণ বা শাস্তি বলে উল্লেখ করেছেন ASOIHR। 2021 সালের আগস্ট মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত 5 জন আসামিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান। চুরি, ডাকাতি ও পরকীয়ার মতো অপরাধের জন্য নারীসহ শত শত মানুষকে বেত্রাঘাত করা হয়েছে গত 2.5 বছরে। জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত রোববার সর্বসাম্প্রতিক প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে। সেখানে অনৈতিক কার্যের অপরাধে 12 বছর বয়সী এক কিশোর ও এক ব্যক্তিকে জনসম্মুখে বেত্রাঘাত করা হয়েছে। ওই একই দিনে বালুচ প্রদেশের উত্তরাঞ্চলে বাড়ি থেকে পালিয়ে পরকীয়ার দায়ে এক নারী ও এক পুরুষকে জনসম্মুখে 35 বেত্রাঘাত করা হয়েছে। জাতিসংঘ মৌলবাদী তালিবানের প্রতি আহ্বান জানায় যে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত যে কোনো ব্যক্তি যাতে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার অধিকার পায়, বিশেষ করে আইনি প্রতিনিধিত্বের সুযোগ পায়, তা
নিশ্চিত করতে হবে। আফগানিস্তানের কার্যত বর্তমান কর্তৃপক্ষ তাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় যাবতীয় সমালোচনাকে নাকচ করেছে। তারা বলেছে ইসলামী নিয়ম ও নির্দেশিকাগুলোর সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে তার নতুন রিপোর্টের তথ্যাদি প্রকাশ করেন। এদিকে রমজানের আগেই যুদ্ধবিরতি হতে পারে গাজায়, জানালো মিশর। আসন্ন রমজান মাস শুরু হওয়ার আগেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে। ইসরায়েল হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামেহ কৌশরি শুক্রবার এই আশাবাদ জানিয়েছেন। আন্তর্জাতিক জোট আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্কে রয়েছেন কৌশরি। সেখানে এক ভাষণে তিনি বলেন, আমি আপনাদের বলতে পারি যে এই যুদ্ধের সব পক্ষ অর্থাৎ আমরা সবাই ইতিমধ্যে সমঝোতার একটি পয়েন্টে পৌঁছাতে পেরেছি। আশা করি রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি হস্তান্তর শুরু হবে। চলতি মার্চের 12 কিংবা 13 তারিখে শুরু হতে যাচ্ছে রমজান। শামেহ কৌশরি জানান, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে এবং আগামী 10 কিংবা 11 মার্চ। এই যুদ্ধবিরতি হলে 40 দিনের জন্য গাজায় অভিযান বন্ধ রাখবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এবং সেখানে প্রতিদিন প্রবেশ করবে অন্তত 500 ত্রাণ ও খাদ্যপণ্যবাহী ট্রাক। বিনিময়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের 45 জনকে মুক্তি দেবে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য এখন বিপুল পরিমাণ খাদ্য, চিকিৎসাপণ্য ও অন্যান্য ত্রাণ প্রয়োজন। এই প্রসঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের কাছে যোগাযোগ করে গাজায় খাদ্যপণ্য, ত্রাণপণ্য সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছিলাম। জাতিসংঘও তাতে রাজি হয়েছে, কিন্তু বাস্তব সত্য হলো যতদিন গাজায় সংঘাত না থামছে ততদিন সেখানে ত্রাণ সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে না। এদিকে পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী প্রচারে যা বললেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রচলিত ধারণাই হলো গত 1.5 দশক ধরে রাজ্যের সংখ্যালঘু ভোটারের বেশিরভাগই যাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, আর তাতেই মুখ্যমন্ত্রী মমতার ভোট ও রসায়নের প্রধান শক্তি। এমনই তথ্য তুলে পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগের জনসভায় প্রথম শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, 24 সংসদীয় নির্বাচনে প্রচলিত সেই ধারণাও এবার ভ্রান্ত প্রমাণিত হতে চলেছে। তৃণমূলের অহংকার হলো তাদের এটা নিশ্চিত করতে ভোট ব্যাংক রয়েছে। এবার তৃণমূলের সেই অহংকার ঘুষবে। মুসলিম মা বোনেরা এবারও তৃণমূলকে উগান্ডাজর উপড়ে ফেলতে দিতে এগিয়ে আসবেন। ভারতের লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই প্রচারে নেমে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ড দিয়ে শুরু করে পশ্চিমবঙ্গে এদিন ছিল প্রথম জনসভা। সেই সভাতেই মমতাকে এই হুমকি দিলেন মোদী। এদিকে পশ্চিমবঙ্গে প্রায় 2 মাস ধরে সাতক্ষীরা সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর ঘটনায় আরও উত্তাল রাজ্য রাজনীতি। মোদীর এদিনের বক্তৃতায় সেই প্রসঙ্গে যে থাকবে তা ধরেই নেওয়া হয়েছিল, বাস্তবে তাই হয়েছে। এদিনে জনসভায় ঝাঁঝালো আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগও করেছেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে বিরোধী নেতারা মিলে ইন্ডিয়া জোট করেছেন, তার এই নেতাদের সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী। আরামবাগে জনসভা করে বিকেলে কলকাতার রাজভবনে আসেন নরেন্দ্র মোদী। এরপরই রাজভবনে মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের শেষে এসে মমতা ব্যানার্জি বলেন, রাজভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, রাজ্যেরও কথা বললাম আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হলো।